আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। ধলাই মাতৃভূমি ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৯ই আগস্ট থেকে এবারেও বিএনএমপি স্কুলের খেলার মাঠে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। এদিন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন্স দলকে নগদ ৬০,০০০ টাকা সহ আকর্ষণীয় ট্রফি এবং রানার্স দলকে ট্রফিসহ ৪০,০০০ টাকা প্রদান করা হবে। প্রতিযোগিতার ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে আয়োজক সংস্থার সভাপতি শীতাংশু দাস জানান, নমস্কার। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 সেটা ধলাই বিএনএমপি স্কুল ফুটবল মাঠে আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে। ৯ আগস্টই সেটার শুভ উদ্বোধন হবে এবং শুভ উদ্বোধন করবেন আমাদের ধলাই বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় অমিয় কান্তি দাস মহাশয়। এখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন, ক্রীড়াবিদরা থাকবেন, শিক্ষাবিদরা থাকবেন এবং সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন সবার উপস্থিতিতে আমরা বিকাল 2:30 ধলাই বিএনএমপি স্কুল মাঠে আমরা সেটার শুভ উদ্বোধন করব। এবারের প্রতিযোগিতায় কতটা দল অংশগ্রহণ করবে? মোট 32টা দল অলরেডি অংশগ্রহণ করে নিয়েছে এই প্রতিযোগিতায়, এন্ট্রি হয়ে গিয়েছে এবং আমরা নকআউট পর্যায়ে যেহেতু আমাদের খেলাটি হয় আমরা 4টা গ্রুপে করব, এ, বি, সি এবং ডি। তো 2টা গ্রুপের শিডিউল অলরেডি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। এ এবং বি এবং সি আর ডি আমরা 2-1 দিন পরে আমরা এখানে প্রকাশ করব। এই যে 32টা দল, সেটা কি বরাক উপত্যকা নাকি বাইরের আছে? এখানে একটা দল মিজোরাম থেকে সরাসরি ওরা এসে অংশগ্রহণ করেছে। শিলচরেরও এখানে 2টা দল আছে, ওনারা গিয়েছেন এখান থেকে। এবং আমাদের ধলাই বিধানসভা সমষ্টির বাকি সব কয়টা দল থাকলেও দিদারকুশ জিপির যে দলটা সেটা কিন্তু লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির পড়ে এইভাবে। কিন্তু এখানে আমরা এই বছর খেলার মধ্যে আমরা বারবার আমরা খেলা শুরু হওয়ার আমাদের নাম নথিভুক্তর আগে আমরা স্থানীয় দলকে গুরুত্ব দিয়েছিলাম, যে লোকাল খেলোয়াড় নিয়ে যারা টিম তৈরি করেছে ওরা যাতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে, সেই অনুসারে আমরা প্রায় 20-22টি দল আমরা লক্ষ্য করলাম যে ওনারা স্থানীয় প্লেয়ার নিয়ে খেলবে, আর বাকিরা তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে খেলোয়াড়রা এসে খেলবে। করিমগঞ্জ বা ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য সে ধরনের এখানে কোনো দল যদিও না আসে, আমি একটা কথাই পরিষ্কার করতে চাইছি যে আমাদের দলগুলা স্থানীয় নাম থাকে, আমাদের ধলাই বিধানসভা সমষ্টির মধ্যে থাকে। শুধুমাত্র আমি দেখলাম যে 2টা টিম শিলচর থেকে গিয়েছে এবং একটা টিম মিজোরাম থেকে এসেছে, সাইফাই বলে জায়গা, আর বাকি সব আমাদের লোকাল। কিন্তু এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা আসবে সেই খবরও আমার কাছে আছে। তো এই যে দলগুলো, সেই দলের কোনো নিয়ম বাধা নিয়ম রয়েছে বাইরের না, এই ধরনের এই ধরনের কিছু নাই। অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল যে আমরা হয়তো 4 জন এখানে যাতে স্থানীয় খেলোয়াড় সুযোগ পায় এইভাবে প্রতিটি টিমে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে কোনো টিম আছে ওরা একজনও খেলোয়াড় নাই, ওদের একজনও নেই খেলোয়াড়, ওরা ব্যক্তিগতভাবে টিম দিচ্ছে। যেমন ধরুন আজকে মারিয়া একজন মেয়ের নাম, ওনার বাবা বা ওনার যারা আত্মীয় স্বজনরা আছে ওই মেয়েটির নামে একটা টিম দিয়েছে, ওদের বাড়িতে কোনো খেলোয়াড় নেই এবং ওরা মাতৃভূমি কাপের 2022 থেকে টিম দিয়ে আসছে। তো ওদেরকে রাখতে হচ্ছে, ওরা বাইরের খেলোয়াড় নিয়ে আসবে। এইভাবে জামালপুর এফসি, তাদের নিজস্ব কোনো খেলোয়াড় নেই, ওরা 2022-এ চ্যাম্পিয়ন হয়েছিল, ওরা বাইরের থেকে খেলোয়াড় আনছে। এখানে শুধু ভারতবর্ষ বলে কথা নয়, পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে খেলোয়াড় আসবে, আর আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা লোকাল খেলোয়াড়রা যাতে এই খেলাতে খেলতে পারে তার জন্য আবেদন জানিয়েছিলাম। এবং আমরা এই বছর
আমরা যে শিডিউল যেটা তৈরি করেছি যে লোকাল টিমের সাথে লোকাল টিম খেলবে এই ধরনের একটা ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি, কিন্তু প্রথম অবস্থায় ফার্স্ট রাউন্ডে সেটা থাকলে সেকেন্ড রাউন্ড থেকে আর লোকাল থাকে না, যে একটা টিম উইনার হওয়ার পর সেকেন্ড রাউন্ডে যখন চলে যাবে সেও বাইরের থেকে প্লেয়ার নিয়ে আসে। তো প্রতি বছর আমরা দেখতে পেরেছি যে বাইরে বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের একটা আকর্ষণ বেশি, তো সেক্ষেত্রে এবার সেম অলরেডি আমাদের নাইজেরিয়ান খেলোয়াড়দের দেখা যায়। শুধু নাইজেরিয়ান কেন, আমি এখানে কলকাতার পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্থার থেকে আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের পেজে ওনারা লিখেছেন যে যদি বাইরের কোনো প্লেয়ার লাগে ওদের সঙ্গে যোগাযোগ করবার জন্য ওনারা লিখেছেন, এবং ওনারাও ফেসবুকে আসামের মধ্যে বড় খেলা বলে পশ্চিমবঙ্গের একটা পেজ পোস্ট করেছে যে আসামের সবচেয়ে বড় খেলা মাতৃভূমি কাপ শুরু হচ্ছে। আমরা জানি না, আমরা নিজেরা কোনো সময় আমাদের খেলাকে বড় খেলা বলি না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আসামের মধ্যে সবচেয়ে বড় খেলা শুরু হয়েছে, প্লেয়ার যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন, এই ধরনের কথা ওনারা বলছেন। ত্রিপুরার থেকেও অনেক পোস্ট আমি দেখেছি, আমাদের যেটা শিডিউল বানানো হয়েছিল ত্রিপুরার কয়েকটা পোর্টাল থেকে সেই পেজ থেকে ওনারা পোস্ট করেছেন যে ধলাইতে মাতৃভূমি কাপ শুরু হচ্ছে। মানে মাতৃভূমি কাপটাকে এখানে মিডিয়া, আপনাদের মতো যারা মিডিয়ার মানুষ আছে, আমি যতটুকু মানে অনুভব করছি ডুরান্ড কাপের পর ওনারা মাতৃভূমিকে ধরে নিচ্ছে। ডুরান্ড কাপ শুরু হয়েছে কিন্তু তারপরেই যেমন আসামের মধ্যে বড় খেলা মাতৃভূমি এইভাবে বাড়ছে, আর সেটা প্রচুর সংখ্যক দর্শকও হয়। আর এইবার আমাদের সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের মাঠের ব্যবস্থা উন্নতি হয়েছে, বসার জায়গা এখানে প্রায় 5,500 থেকে 6,000 দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে। এই ব্যবস্থা আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় উনি করে দিয়েছেন। পুরস্কার হিসেবে প্রাইজ মানি কি থাকছে? পুরস্কার হিসেবে এই বছর চ্যাম্পিয়ন যারা ওনারা 60,000 টাকা সঙ্গে একটা ট্রফি পাবেন, অনুরূপভাবে রানার্স আপ ওনারা 40,000 টাকা এবং সঙ্গে একটা ট্রফি পাবেন। আর দুটোটাই স্পন্সর হয়েছে। 60,000 চ্যাম্পিয়ন ট্রফিটা স্পন্সর করেছেন আমাদের এখানে সুশান্ত দত্ত মেমোরিয়াল ট্রফি থাকবে এই ট্রফিটার নাম, এবং ওনার দুই সুযোগ্য পুত্র সুরজিৎ দত্ত এবং শুভজিৎ দত্ত আর কি কি ওনারা দেবেন, এবং অনুরূপভাবে স্বপন কুমার বর্মন এটা থাকবে মেমোরিয়াল ট্রফি রানার্স আপের, সেটার 40,000 টাকা প্রাইজ মানি থাকবে, এবং গুলশন বর্মন ওনার সুযোগ্য পুত্র উনি স্পন্সর করেছেন। তাছাড়া আমাদের আরও 8টি প্রাইজ রয়েছে, বেস্ট ডিফেন্ডার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট কিপার অফ দ্য টুর্নামেন্ট, প্রমিজিং প্লেয়ার, এই ধরনের অনেক পুরস্কার আমাদের রয়েছে। আরেকটা পুরস্কার আমরা প্রত্যেকটা ম্যান অফ দ্য ম্যাচ দেব এই দিনের ভালো খেলোয়াড় যাকে, তো সেটা থাকবে হিমানী ভট্টাচার্য মেমোরিয়াল ট্রফি, সেটা শঙ্কর ভট্টাচার্য ওনার সুযোগ্য পুত্র উনি স্পন্সর করেছেন। আর আমাদের এখানে যারা ক্রীড়াবিদ ছাড়াও যারা ব্যবসায়ীরা আছে আমাদেরকে অনেকটা সাহায্য সহায়তা, কারণ একটু বিগ বাজেটের খেলা তো তার জন্য আমরা এটা মানে অনেক সহযোগিতা আমরা পেয়ে থাকি। তো এই যে টুর্নামেন্ট আপনারা করে আসছেন, এবার নিয়ে কততম এটা? আমাদের দেখুন 2007 থেকে শুরু হয়েছিল, এবং আমরা 19, 20, 21 3 বছর আমরা করোনা মহামারীর জন্য খেলা করতে পারিনি, আর 22 থেকে আমাদের সেটা শুরু হয়েছে। আপনারা যে লক্ষ্য নিয়ে বা উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন সেটা কিছুটা হলেও সফল হচ্ছে। দেখুন, আমরা এখানে বারবার একটা জিনিসই চেষ্টা করছি যে স্থানীয় খেলোয়াড়কে গুরুত্ব দেওয়ার, যার জন্য ইতিমধ্যে আমরা দোলাই স্কুল মাঠে আমাদের শিলচরের প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা নতুন সংস্থা হয়েছে, খুব ভালো। ওনারা আমাদেরকে সহযোগিতা করে এখান থেকে কোচ পাঠিয়েছেন, এবং আমরা 46 ম্যান ওমেন বয়েজ অ্যান্ড গার্লস আমরা 46 প্লেয়ার্স আন্ডার 14, আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 13 এই ধরনের আমরা এখানে কোচিং দিয়েছি প্রায় 15 দিন। তার আগে আমরা 36 মহিলাকে মাতৃভূমি নিজে উদ্যোগ নিয়ে টাউন ক্লাব থেকে কোচ নিয়ে আমরা সেখানে কোচিংয়ের ব্যবস্থা করেছি 20 ডেজ, তো সেটা চলছে। আর এখানে যে মাতৃভূমি কাপ, যেটা মাতৃভূমি কাপটা হলো গিয়া ধলাই সমষ্টি বা পার্শ্ববর্তী সোনাই সমষ্টি
বা আমার কাছাড় জেলার জনসাধারণের একটা উৎসাহের খেলা। সবাই জানে এখানে ভালো প্লেয়ার আসবে, তাই তার জন্য অনেক কিছু একটা সংখ্যক মানুষে হয়তো আমাদেরকে অপেক্ষা করে থাকে যে খেলাটা কবে আসবে, আর যার দরুন মানে সবাই যাতে আনন্দ পায় তার জন্য আমরা এখানে কোনো বাধা ধরা দেইনি। সবাই এখানে বাইরের প্লেয়ার দেখতে আসবে এবং বিনা পয়সায় ভালো ভালো খেলা ওনারা দেখে থাকেন। তো এই ধরনের গত বছরও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের এখানে পাঞ্জাব এফসি, দিল্লি এফসি, হরিয়ানা এফসি এই সমস্ত জায়গার থেকে এখানে প্লেয়াররা এসে ওনারা খেলে গিয়েছেন এখানে। তো আকাশ মিশ্রর মতো প্লেয়ারও ফুটবল প্লেয়ারও এই মাঠে এসে টুর্নামেন্ট খেলে গিয়েছেন। তো এই ধরনের মানে যেটা অনুভূতি প্রাপ্তি আমাদের এখানে ধলাইয়ের মানুষ পাচ্ছে, পার্শ্ববর্তী আমাদের জেলা, আমাদের শিলচর, সবাই গিয়ে এখানে খেলা দেখছে, অনেক লোক। সব মিলিয়ে বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি চলছে, কিন্তু একটু অসুবিধা হচ্ছে আমাদের মাঠের কাজ করতে আবহাওয়ার জন্য। তো আবহাওয়া অনুকূলে না থাকলেও আমরাও কিন্তু পিছু হটে নেই, আবহাওয়ার সঙ্গে ফাইট করে আমার মাতৃভূমি ক্লাবের যারা কার্যকর্তারা আছেন ওনারা মাঠেই পড়ে রয়েছেন। আজকে 15 দিন থেকে ওনারা কাজ করছেন। বরাক উপত্যকায় মহিলা ক্রিকেটের উন্নতির জন্যে বিভিন্ন মাঠে নিয়মিত প্রশিক্ষণ জরুরি বললেন সিনিয়র মহিলা ক্রিকেটার রমা চৌধুরী। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শুধু তো ক্রিকেটই নয়, আমি ছোটোর থেকেই খেলাধুলাতে জড়িত ছিলাম। শৈশবের যা খেলাধুলা হয় আমাদের সেই সব। তারপরে আমি আমার ঘরের পরিবারের ভাই, পাড়ার আমাদের যে আমার সাথে ভাই, ছোট ভাই, বড় দাদা, ওদের সাথে ক্রিকেট আমার একটা আকর্ষণীয় খেলা। সব খেলাই আমি পছন্দ করি, সব খেলাই আমি খেলি, খেলেছিও। কিন্তু ক্রিকেট এখন অব্দি আমি মানে যেখানে আমি আমাদের পাড়ার বাচ্চারা ব্যাট বল খেলছে, আমি ওদের সাথে জড়িত হয়ে যাই, তাতে আমার কোনো দ্বিধাবোধ আসে না। সেটাই আপনাকে বলবো আমি। আচ্ছা আচ্ছা। তো এ পর্যন্ত কোন কোন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন কি? বিশেষ তো সেরকমের কিছু মনে নেই, বুঝতেই পারছেন আপনি। এখন সেরকমের কিছু, আর আমি বলবো আমার সব খেলোয়াড়দের মধ্যে আমি উন্মাদ ছিলাম শুধু খেলবো বলে। আর কনকলতা বড়ুয়া হচ্ছে হ্যাঁ, সেটাতেও আপনার সেখানেও আছে আপনার যা নিউজ বেরিয়েছিল। হ্যাঁ, আপনার এই যে সোমবার হাইলাকান্দি ব্যাটিং নিয়ে 47 রান ঘুরিয়ে যায় 15 ওভারে, তাদের 12 ছাড়া আর কেউ 2 অঙ্কের রান পাননি। এই রমা চৌধুরী আমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন মনে হয় উনি আমাদের ক্রীড়া সাংবাদিক ছিলেন, ওনার নাম বিশেষ, উনি করিমগঞ্জে গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আমাদের সাথে আলাপ আলোচনা, তারপরে অনেক সময় ওভারও আমি নিয়েছি। সেটা নিয়ে তো দাদা কোনো খেলোয়াড়দের টিম স্পিরিট থাকতে হয়, টিম ওয়ার্ক। এটা আমি ব্যক্তিগত কোনো সময় আমি প্রকাশ করিনি, তার জন্য আমি সামনে এগিয়ে যেতে পারিও নি। আমার কোনো ডকুমেন্টসও তখন আমি রাখিনি। ওমেন্স অফ দ্য যে আপনার এগুলা কোনো কিছু আমার কাছে ছিল না। আমি আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলবো, আমার প্রেফারেন্স হচ্ছে আমার ক্রিকেট। আজকে যদি আপনি আমাকে বলেন, এখন যদি বলেন কি আজকে 11টা থেকে খেলা, আপনার খেলতে হবে, আমি মাঠে নেমে যাব। এর বেশি আপনাকে আর কিছু বলার নেই। এখন ক্রিকেটের কোনো খেলা গ্রুপের সঙ্গে যুক্ত আছেন কি? আছে আমাদের তো, আমি ডিএসএতেও যাই। হ্যাঁ, তো আমার সাথে যারা আছে তাদের সাথে যোগাযোগ, যে বললাম আপনাকে কনকলতা স্মৃতি বড়ুয়া, আজকে আমার হাইলাকান্দিতে যাওয়ার কথা ছিল। আচ্ছা,
আমি একটা মিউজিক ইনস্টিটিউশনের সাথেও জড়িত আছি, আচ্ছা আচ্ছা। আরো বিশেষ কিছু কিছু ইয়েতে। তো ওইটা নিয়ে আপনি জানবেন যে শিলচরে ঋষি চক্রবর্তী এসছেন। হুম হুম হ্যাঁ, হুম হুম। উনি সঙ্গীত শিল্পী, উনি দুদিনের ওয়ার্কশপ করছেন আপনার সঙ্গীতানয়ে। তো সেখানে আমি যাচ্ছি, কালও গিয়েছিলাম, আজও গিয়ে যাব। তার জন্য আমি কাল তো নাটক ক্রিকেট নিয়ে আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে আপনার? পরিকল্পনা একটাই আছে যে আমাদের সময় আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম, হুম বিশেষ করে 95-96-এ। হুম হুম। আমি তো প্রথম খেলি অগ্রণীর থেকে। আচ্ছা। হ্যাঁ, অগ্রণী ফিল্ডে আমি খেলি সুভাষনগরের হয়ে। হুম হুম তো তখন আমার ইয়ে ছিলেন, আমাদের মেন্টর ছিলেন আপনার চম্পা ভট্টাচার্য। হুম 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 যে ভট্টাচার্য আপনি চিনতে পারেন, ফিউচারেও ওনারা সাংস্কৃতিক ইয়ে নিয়ে রঙ্গমঞ্চ নিয়ে ব্যস্ত থাকেন, সবসময় কিছু না কিছু সামাজিক কাজে ব্যস্ত থাকেন। হুম হুম তো উনার এখানে আমি যখন খেলি তখন 3টা টিম ছিল। একটা হলো গিয়ে আপনার অগ্রণীর ক্লাবের আমাদের মহিলা, একটা হলো গিয়ে 11 বুলেট কাপ, একটা হলো ওমেন্স কলেজ থেকে ফিনিক্স ক্লাব। হুম হুম হুম। তো এই সেখান থেকে 1 বছর খেলার পর তখন খেলতে খেলতে আমাদের 11 বুলেট ক্লাবের যিনি ছিলেন হুম হুম। অধ্যক্ষ বলতে পারেন বা কোঅর্ডিনেটর, উনি সজল লস্কর দা, তো আমাকে ডেকে নিলেন হুম হুম ওনার ক্লাবে। সেখান থেকে আমার বলতে পারেন শুরু হলো যাত্রা ক্রিকেটের। হুম হুম তো অনেক সংগ্রাম, অনেক মানে মেয়েদেরকে বের করা, উম, অনেক সংগ্রাম করেছেন আমাদের দাদারা, সাথে আমরাও ছিলাম। আজকে ভালো লাগে, আজকে ডিএসএতে গেলে অনেক ছোট, আজকে ওমেন্সের গার্লসদের ডিভিশন হয়েছে, এ ডিভিশন, বি ডিভিশন, সি ডিভিশন, হুম 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 এইচ বেসিসে। আমাদের সময় 12 প্লেয়ার্স মানে বের করাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। হুম হুম। তো আমি বলবো সেই রকমের কিছু পাইনি, কিন্তু আমরা ইন্সপায়ার্ড করেছি, আমরা ইন্সপিরেশন, আমরা সেই উৎস। হুম। হ্যাঁ, তাই এতটুকু বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে অল্প বিস্তর মনে রাখাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। গ্রামবাসীর দরকার। তো এই সময়ে বরাক উপত্যকায় মহিলাদের ক্রিকেটের উন্নতির জন্য কি বলার আছে আপনার? এখন তো দেখুন, আমাদের সময়ে 2007-এর পরে বিসিসিআই হয়েছে। হুম হুম এখন তো আপনার মানে অনুশীলন বা কোচ যদি ভালো বা ভালো ট্রেন হয়, হুম হুম আমাদের এত কষ্ট নেই, এত কষ্ট বা এত কঠিন কোনো রাস্তা নেই। এখন অনেক সুবিধা দিয়েছে আপনার আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। হুম হুম তাই বলবো যাদের মনে, যারা এই মহিলা ক্রিকেটে যোগদান করে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। হুম হুম আজকে গত কয়েকদিন থেকে বেরোচ্ছে 3টা মেয়ে হুম হুম ইন্ডিয়া, ভারতীয় ক্রিকেট মহিলা দলে একটা সুযোগ করে নিও। শ্রীভূমি জেলা দাবা সংস্থার উদ্যোগে সম্প্রতি শ্রীভূমি জেলার সদর শহরের সরস্বতী বিদ্যানিকেতনের প্রেক্ষাগৃহে দুদিনব্যাপী দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীভূমি জেলা দাবা সংস্থার সভাপতি পঙ্কজ রায়চৌধুরী দাবা খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, আজকে এতজন বাচ্চাদের আমি দেখছি, আমাদের সাথে দেখছি এতজন বাচ্চাদের। আমি দেখে আজ আমার আরেকজন ইন্টারন্যাশনাল প্লেয়ার দুপুরে এসেছিল এখানে খেলা দেখতে। সে অন্য একটা ফিল্ডে ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো ওকে আমি বলছিলাম যে আজ থেকে 4 বছর আগে যখন আমরা চেস অ্যাসোসিয়েশনের দায়িত্বটা আমাদের এই কমিটি নিয়েছিলাম, তখন টুর্নামেন্ট বা কিছু করতে গেলে আমরা 8-9 জনের বেশি প্লেয়ার পেতাম না। তার মধ্যে 8-9 জনের মধ্যে 5 জনই থাকতেন মোর দেন 55-60। এখন আমাদের এখানে 30-35 জন প্লেয়ার এসে গেছেন, যারা আগামী খেলছেন এবং আগামীতেও খেলবেন। আজকে যেমন ধরো, আজকে আমার এখানে সামনে মেহেদি, একটু আগে আমি ওকে নিয়ে গিয়েছিলাম ব্যায়াম দেখাতে। ও আজকে
সেভাবে হয়তো এক্সপেক্টেড লেভেল পারফর্ম করতে পারিনি, ওর মনটা খারাপ। তো আমি মেহেদিকে বলছিলাম হার জিত দুটোই কিন্তু খেলার অঙ্গ। রুদ্ররাজ, তুমি আজকে চ্যাম্পিয়ন হয়েছো, হয়তো নেক্সট টুর্নামেন্টে তুমি হয়তো এতটা ভালো নাও করতে পারো। একজন চ্যাম্পিয়ন তৈরি হয়ে কিন্তু কতটা জিতছে তার থেকে নয়, হারটাকে সে কত সহজভাবে নিতে পারছে এবং তার থেকে সে কি শিক্ষাটা নিচ্ছে সেটা দিয়ে একজন চ্যাম্পিয়ন তৈরি হয়। এটা কিন্তু সবসময় মনে রাখবে। আজকে ভারত ভার্সাস সাউথ আফ্রিকার ওমেন্স ক্রিকেট টিম খেলা হচ্ছে, একটু আগে শুরু হয়েছে। লাস্ট ম্যাচ আমরা দেখেছি অনেকেই, জেমিমা রড্রিগেজ। জেমিমা, আমি পড়ছিলাম ওর বিষয়ে, একটা 22 বছর বয়সে মেয়ে, তোমাদের মতো, মানে অনেকের মতো, আমার ছেলে বয়সী। ও কিন্তু তার আগের ম্যাচগুলোতে কিন্তু দুটো ম্যাচে স্কোপ পেয়েছে, তার আগে কিন্তু স্কোপ পায়নি, দুটো ম্যাচেও কিন্তু খুব ভালো করতে পারেনি। তার আগেও ডিপ্রেশনে ছিল, অনেক ধরনের প্রবলেম ছিল, কিন্তু যখন প্রয়োজনের সময় সেঞ্চুরি করে ইন্ডিয়াকে জিতিয়ে দিল। তাই ট্যালেন্ট প্রত্যেকের মধ্যেই আছে, সেটাকে কাজে লাগাতে হবে। রুদ্ররাজ একটা এক্সাম্পল। আমরা হাজারো স্পোর্টসম্যানের কথা জানি যারা জীবনে অনেকবার হারিয়ে গেছে, হারিয়ে যেতে যেতে আবার চলে আসছে, নিজের জায়গায় চলে আসে, হাল ছাড়েনি। ঋষভ পান্ত, এত বড় অ্যাক্সিডেন্ট, তোমরা সবাই ক্রিকেট দেখো, তাই ক্রিকেটের এক্সাম্পল বলছি। এত বড় অ্যাক্সিডেন্ট, বাঁচবে কিনা কেউ জানতো না, তারপরে সে আবার সেই নিজের জায়গাটা ফিরে পেয়েছে। আবার যে ধরে রাখতে পারে না সে হারিয়ে যায়। তাই একটা কথা খেয়াল রাখবে, আজকে রুদ্ররাজের এক্সাম্পল থেকে, কিছুদিন আগে আমরা একইভাবে মেহেদির পারফরমেন্স থেকে তোমরা সবাই উদ্বুদ্ধ হয়েছো। তাই আজকে এই জায়গা থেকে তোমরা বাচ্চারা, আজকে যারা এখানে 15-20 জন বাচ্চা আছো যারা খেলেছো, সবাই মিলে একটা প্রতিজ্ঞা নাও যে সামনে যে টুর্নামেন্টগুলো হবে সেগুলোতে আমরা ভালো করবো। আর গার্জিয়ানদের আমি একটা কথা বলছি, আজকে সোমা ম্যাডাম, যেটা আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি বলতে, আজকে উনি যখন গেছেন, জাহান সঙ্গে গেছে, জলপাইগুড়ি গেছেন, আমার মনে হয় না খুব বেশি খরচ হয়েছে, কারণ জাহান আমার ছেলেকেও নিয়ে গিয়েছিল, খরচ টরচ যা হয়তো ওই করেছে। আমি আজকে আমার মিসেসকে জিজ্ঞেস করি জাহানকে দিয়েছি কিনা, ও বলছে জাহান তো দিয়েছে। আমি যেটা শুনেছি, জাহান খুব সিস্টেমেটিক ওয়েতে খরচটা করেছে, খুব বেশি কিন্তু খরচ হয়নি। ইয়েস, রিজনেবল। এবং সেখানে একটা নতুন জায়গা বাচ্চাটা দেখলো, শুধু চেস খেলা নয়, চেস খেলার টুর্নামেন্টে গেলে আপনাদেরও একটু আউটিং হয়, সেই সাথে বাচ্চাটাও একটা নতুন জায়গা দেখলো। আমাদের এডুকেশন সিস্টেমে কিন্তু ট্রাভেলিং জিনিসটা নেই, কিন্তু ট্রাভেলিং, ওই বিভিন্ন জায়গায় বাচ্চাদের নিয়ে যাওয়া, এটাও কিন্তু এডুকেশনের জীবনে একটা বড় শিক্ষা। হ্যাঁ, এক্সকারশন। তাই আমি বলছি, সামনে মিজোরাম টুর্নামেন্ট আছে, আইজল টুর্নামেন্ট আছে। এখন আইজল আজকে কিন্তু সবথেকে বড় টুর্নামেন্ট, ওয়ান অফ দ্য বড় টুর্নামেন্ট, বিগেস্ট টুর্নামেন্ট নর্থ ইস্টের হয়। তো আইজল কিন্তু এখন ট্রেন আছে, আমি যতটুকু জানি 3-4 জন প্লেয়ার আমার এখান থেকে সিনিয়র প্লেয়াররা যাবেন। এবং চেসে এমন একটা ব্যাপার আছে আমাদের এই শ্রীভূমি ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে যে সিনিয়র যে প্লেয়াররা যাবে, জুনিয়ররা যদি জুনিয়রদের ওনারা সঙ্গে নিয়ে যেতে চান এবং সব দায়িত্ব নিয়ে যান। তাই গার্জিয়ান আপনারা যারা এখানে আছেন, বা যাদেরও, তোমাদের যারা মা বাবারা এখানে নেই, তোমরা কথা বলো যে সবাই মিলে একটা টিম করে, যে আইজল যে টুর্নামেন্ট ওটা ডিসেম্বরেই হবে, সবাই মিলে যাও। না খেললে কিন্তু রেটিং বাড়বে না। আর আরেকটা কথা বলি, যেটা জাহান খুব ঠিক কথা বলেছে, যে ওই মোবাইলে চেস খেলে রেটিং বাড়িয়ে ওখানে তোমার কত রেটিং হয়ে গেল, সেটা কিন্তু মিনিংলেস। এখানে অনেকের রেটিং হয়তো এখানে 2100-2200 করে নিতে পারো, কিন্তু এটা কিন্তু মিনিংলেস। অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাসিক্যাল চেসে তুমি অন দ্য ফিল্ড, তুমি যখন রুমের মধ্যে খেলছো, অপোনেন্টের সামনে উল্টো বসে খেলছো, তখন কি, যেমন আজকে প্রসেনজিৎ দা এবং মেহেদির খেলাটা আমি শুনছিলাম প্রসেনজিৎ দার কাছে, খেলাটা মেহেদি একমাত্র হেরেছে একটাই কারণে, সেটা হচ্ছে ও কিন্তু খুব ভালো খেলছিল, কারণ ও এক্সপিরিয়েন্স, প্রসেনজিৎ দার এক্সপিরিয়েন্সটা ওকে বাধ্য করেছে একটা ভুল করতে, ঠিক না মেহেদি? তাই এখানে অভিজ্ঞতা কিন্তু খুব দামি। অভিজ্ঞতা কিন্তু বয়স নয় চেসে, অভিজ্ঞতা হচ্ছে কতটা খেলছো, কতটা টুর্নামেন্ট খেলছো। তাই আজকে নেক্সট টুর্নামেন্টটা প্ল্যানিং করুন। আমরা সবাই হয়তো একটু পরে আমরা মিটিংয়ে বসছি, হয়তো এরকম ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট আমরা রেগুলার করার চেষ্টা করব। সামনে আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা রেটিং টুর্নামেন্টটা করব, তখন যাতে আমরা সবাইকে পাই। আজকে নেক্সট টুর্নামেন্ট, তারপর আগরতলা আছে, আগরতলা মনে হয় জানুয়ারিতে টুর্নামেন্ট আছে, সেখানেও সবাই খেলতে যান। আমার ছেলে চেস খেলছে, সবাই জানেন, ও কিন্তু অনেক জায়গায় গেছে, অনেক সময় আমি গেছি, অনেক সময় নিজেই গেছে, কাদের সঙ্গে গেছে, এবং আমরা অনেকটা মজার সময় কাটিয়েছি যখন আমরা একসাথে গেছি। তো সেটাকে অ্যাভেল করতে, তাই গার্জিয়ানদের একটা বিশেষ দায়িত্ব থাকছে আজকে বাচ্চাদেরকে চেস খেলার ব্যবস্থাটা করে দিতে। ওটা কিন্তু বাচ্চারা পারবে না। আজকে গার্জিয়ান স্যাক্রিফাইস না হলে কোনো বাচ্চা কিন্তু খেলাধুলা এগিয়ে যেতে পারে না। গার্জিয়ানদের একটা কথা আমি বলছি, একাডেমিটা চালু থাকার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আজকে এতগুলো বাচ্চা খেলছে, একমাত্র কিন্তু একাডেমিটা চালু আছে দেখুন। এখন একাডেমিটা চালু থাকার জন্য একটা ব্যাপার করতে হবে, যে চেসকে আপনাদের কিন্তু অনেকটা ইম্পর্টেন্স দিতে হবে। যে সময়টা একাডেমিক টাইম, সেই সময়টা কিন্তু অন্য কিছু ব্যাপারে বাচ্চাকে এনগেজ করবেন না। আজকে যেমন ধরেন এক্সাম্পল, আমার বল্লের সিং কিন্তু একজন টিচার বাই প্রফেশন। ও কিন্তু
সে সময় ম্যানেজ করে অনেকগুলো টুর্নামেন্ট খেলছে এবং সেই সাথে ওর মেয়েকেও ও নিয়ে আসছে। কিছুদিন পর হয়তো বাবার মেয়ে একসাথে টুর্নামেন্ট খেলতে যাবে। তাই গার্জিয়ানের ইনভলভমেন্টটা সবথেকে, তাই একাডেমিতে আমরা আরও কিছু কিছু চেঞ্জ করার চেষ্টা করব এবং কিছু কিছু চেঞ্জ করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট কী জিনিস সেটা আপনারা সবাই জানেন। আমরা কখনোই একাডেমিতে আমরা খুব বেশি চার্জ করি না, আমরা মিনিমাম চার্জ নিয়ে করছি। তার মধ্যে অনেকেই ধরুন আমরা হয়তো অনেক সময় কি স্বরূপবাবু কথাটা ঠিক, আমি গার্জিয়ানদের সাথে কথা বলছি, অনেক সময় আমাদের রেগুলার আমরা হয়তো নিচ্ছিও না, রিসিভও করছি না। তো সেটাকে আমরা একটু সিস্টেমেটিক করতে চেষ্টা করব, কারণ এটা না হলে আমরা একাডেমিটাকে চালিয়ে যাওয়া আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে। আর করিমগঞ্জ আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যে একাডেমিটা আছে সেটাই একমাত্র একাডেমি যেখান থেকে বাচ্চারা বেরিয়ে আসছে আমাদের এই শ্রীভূমিতে। এটাকে আমাদের আরও ফুল প্রেজেন্ট করার জন্য আপনাদের সাথে আমাদের বসতে হবে। আর টুর্নামেন্ট ছাড়াও কখনও যদি এরকম কোনো কিছুতে আমি গার্জিয়ানদের ডাকি, আপনারা প্লিজ সেদিন একটু আসবেন। আমরা হয়তো টুর্নামেন্ট আছে বা ধরুন একাডেমি আছে তখন আপনারা আসছেন, আমরা একাডেমির দিনেই ডাকবো যখন বাচ্চাদের নিয়ে আসছেন। আমরা হয়তো আপনাদের সাথে একটু আলাদাভাবে বসতে পারি আগামী বছরের প্রথম দিকে, কারণ আমারও নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে এই একাডেমিটাকে এত দারুণ কাজ করছে আরেকটু প্রফেশনাল করা যায় কি না, আরেকটু সিস্টেমেটিক করা যায় কিনা। কখনো এরকম হলে আমরা বাইরে থেকে ধরুন একজন কোচ নিয়ে এলাম দুদিনের জন্য, ধরুন একজন বাইরের ভালো প্লেয়ার নিয়ে এলাম, ভালো কোচিং যে করছে, কিন্তু ওকে যখন আমরা নিয়ে আসবো ওর জন্য তো ওকে তো একটা সম্মানিত দিতে হবে, এমনিতে তো আসবে না, আসা যাওয়ার খরচ হতে থাকার খরচ। তখন আমরা সবাই মিলে সেটাকে একটু ম্যানেজ করতে হবে, না হলে আমরা এটা করতে পারবো না। কারণ এগুলো আমরা কেন করব, এই বাচ্চাগুলো যাতে ভবিষ্যতে এখান থেকে রেটেড প্লেয়ার এবং গ্র্যান্ড মাস্টার তৈরি হয়ে আসে। ঠিক আছে, আশা করছি আপনারা সবাই অ্যাসোসিয়েশনের সাথে থাকবেন। আর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে, সভাপতি হিসাবে একটা জিনিস আমি চাই, গার্জিয়ান ইনভলভমেন্ট উইথ অ্যাসোসিয়েশন। আমরা যখন আগামী টুর্নামেন্টগুলো করব, আপনাদের যখন ডাকবো শুধু বাচ্চাদের খেলার সময়টুকু না, এমনিতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন সিদ্ধান্ত, কারণ আপনারাই হচ্ছেন আমাদের ভরসা। কারণ যদি বাচ্চারাই না খেলে, যদি প্লেয়ারই না থাকে, সেই অ্যাসোসিয়েশন দিয়ে তো কিছু কাজ হবে না। তো এটুকু আমি বলছি, এটুকু প্রত্যাশা আপনাদের কাছে আমার থাকলো। আশা করছি আপনাদের কাছ থেকে যেরকম সহযোগিতা পাচ্ছি সেরকম সহযোগিতা পাবো। এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে। যারা আজকে পুরস্কার পেয়েছো বিভিন্ন ক্যাটাগরিতে, তোমাদের সবাইকে ধন্যবাদ। এই টুর্নামেন্ট আমরা রেগুলার করার চেষ্টা করবো, আমরা করছি হয়তো 4 মাস 6 মাস পরপর করছি, যেটা আপনি বলছিলেন, আমরা রেগুলার করার চেষ্টা করব। আর সব থেকে বড় কথা, যারা পুরস্কার পাওনি আজকে, তোমরাও কিন্তু এটা ভাববে না যে তোমরা আজকে পাওনি দেখে আগামী দিন পাবে না, এটা কিন্তু কখনোই ভাববে না। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসিমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।